নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্ত ইউটিউবের পক্ষ থেকে আজ অনেকদিন পর আবার আপনাদের সামনে এসেছি। আসলে অনেকেই টেলিফোন করছেন আমি আর ভিডিও কেন বানাচ্ছি না। ভিডিও বানাচ্ছি না তার মূল কারণ হলো যে আর এই বয়সে অযথা গালাগালি শুনতে আর ভালো লাগে না। আমার মনে হচ্ছে যে ভিডিওগুলো করে তার যে মূল ফলাফল যেটা আমার মনে হচ্ছে সেটা হলো এই গালাগালিটাই শুনি আমি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও শুনতে চান, গালাগালি করেন না, তারাও ভিডিওটা শোনেন আর আইন কানুনের কিছু বিষয় জেনে নিজের যে সমস্যা সেই সমস্যার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন যে কি সমস্যা, কি সুবিধা, কি হতে পারে না হতে পারে। অধিকাংশই নিজের ব্যক্তিগত বিষয় নিয়েই আগ্রহ করে এই ভিডিওগুলো শোনেন। আর কিছু মানুষ হয়তো শোনেন যারা সাধারণভাবে ব্যাপারটা একটু জানতে বুঝতে চান, ব্যাস এই পর্যন্তই। কিন্তু আমি ভিডিওগুলো করি বা করতাম সেটা হলো যে এই সমস্যাগুলো শুনে কিছু মানুষ যদি এটার বিরুদ্ধে কিছু করবার জন্যে, একটা আন্দোলন করবার জন্যে নিজেদের যদি প্রস্তুত করেন, যদি নিজেরা সংঘবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা শুরু করেন, এইসব ভেবেই আমি ভিডিওগুলো করি। এখন আমাকে অনেকেই এটা বলেও গালাগালি করেন যে আপনি তো কেবলই ভিডিওতে বকে যাচ্ছেন, কেবল বাতেলা ভাষণ মেরে যাচ্ছেন, কাজের কাজ কি করছেন? তো ঠিকই তো, কাজের কাজ কিছুই হচ্ছে না, আমিও কিছু করছি না। কিন্তু আমি শুধু তাদের বলি যে কাজের কাজ শুধু আমি কেন করব? আর আমার এখন যেটুকু বয়স হয়েছে তাতে কি শূন্য থেকে শুরু করা এটা আমার পক্ষে সম্ভব? কেউ যদি মনে করেন সম্ভব, কিন্তু আমি মনে করি এটা আর সম্ভব নয়। আবার যারা গালাগালি করেন তারা হয়তো জানেন না, তারা হয়তো ভাবেন যে আমি এই বাতেলাটাই করি বরাবর। তাদের বলি ব্যাপারটা এরকম নয়। আমি 2003 সাল থেকে এইটা নিয়ে এক দুই করে যদি কি প্রোগ্রামগুলো করেছি, দিল্লি, কলকাতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে, ভারতবর্ষের অন্তত 7-8টা স্টেটে, ধরুন আসামেই বোধহয় একদিন হিসেব করছিলাম 32-35টা মিটিং করেছি শুধু আসামে। তো একটা সময় পর্যন্ত করেছি, কিন্তু যারা আশা করেন যে এইটা এখনো অব্দি করে যাব, যারা আশা করেন করতেই পারেন, কিন্তু আমার আর সে ক্ষমতা নেই, সে লোকজনও আমার নেই। আমরা যারা শুরু করেছিলাম তার বেশিরভাগটা না হলেও অনেকেই মারা গেছেন, আর বেশিরভাগটা 1জন 2জন 3জন বাদে আর সব প্রায় অকেজো। ওই আমি কখনো আমার বাড়িতে মিটিং দেখলে বা আশেপাশে মিটিং দেখলে হয়তো ওই 25, 30, 40 জন আসেন, কিন্তু তাদের নিয়ে এখন আর আন্দোলনে নামা যায় না, তাদের সঙ্গে যদি লোক না থাকেন। তবুও কি করব, বারবার এসবগুলো দেখেই মাঝে মাঝে মনে হয় 2-4 কথা বলা দরকার, তাই বলি। আর অনেকে করেন, কিছু করবেন না জেনেও করেন, তারা ব্যবসা করেন। আপনারা অনেকে যারা মনে করেন, নানান রকম মনে করেন, কিন্তু তাদের আমি বলছি যে এইগুলো আমার ব্যবসা না। এই বকবক করতে আমার খুব ভালোও লাগে না, কিন্তু তবুও ভাবি অন্তত ব্যক্তিগতভাবে হলেও কিছু মানুষ তো উপকৃত হতে পারেন।
তার নিজের কাগজপত্রের সাথে আইন কানুন মিলিয়ে দেখে একটু প্রস্তুত হতে পারেন, এই জন্যই করা। তা আজকে যে জন্য আমি ভিডিওটা করতে বসলাম সেটা হলো, আমার কাছে একটা আনন্দবাজারের একটা কপি আছে, এটা 23শে অক্টোবর বৃহস্পতিবার, আজকে শুক্রবার, মানে কালকের কাগজে আনন্দবাজারে একটা রিপোর্ট আছে। রিপোর্টটা হলো যে এই যে এসআইআরটা নিয়ে বিজেপি একটা মিটিং করেছে। বিজেপির একেবারে বড় নেতারা, এখানে দেখলাম নামটা লিখেছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল, রাজস্থানের লোক হতে পারে বা হরিয়ানার লোক হতে পারে। তো সেখানে আনন্দবাজারে দু চারটে কথা লেখা দেখলাম, কথাটা একটুখানি পড়ে দিই তাহলে ভালো হবে। হয়তো কেউ পড়েছেন, কেউ হয়তো পড়েননি। তাতে বলেছেন যে সিএএ নিয়ে এসআইআর এর সম্ভাব্য বিপদ মোকাবিলার রণকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। বিজেপির ওই উচ্চ পর্যায়ের মিটিংয়ে এসআইআর নিয়ে যে সম্ভাব্য বিপদ, এসআইআর নিয়ে যে সম্ভাব্য বিপদ, সেইটা কি করে মোকাবেলা করা যায়, এইটা নিয়ে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পার্টির তারা মিটিং করেছেন। আমি এখানকার যারা উদ্বাস্তু মানুষ তাদের শুধু বলি যে এই কথাটা কিন্তু বিজেপি ঠিক বলেছে যে এসআইআর এ তার সাথে সিএএ আসছে, তারপরে উদ্বাস্তুদের প্রশ্ন। এসআইআর নিয়ে বিজেপির একটা বিপদ তৈরি হয়েছে, মানে সম্ভাব্য বিপদ যেটা আনন্দবাজার লিখেছে সেইটা মোকাবিলা করার কৌশল। তার মানে এই যে এসআইআর হলে উদ্বাস্তুদের সমস্যা হবে, তাদের নাম হয়তো ভোটার তালিকায় উঠবে না বলে বিজেপি মনে করছেন, ফলে তারা বিক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, পার্টি ক্ষতিগ্রস্ত হবে। সেটা কি করে মোকাবিলা করা যায়? তাহলে বিপদটা নিশ্চিত, এটাতে আমার মনে হয় বিজেপি সমর্থক যারা তারাও আর প্রশ্ন তুলবেন না, বিপদটা নিশ্চিত। এইবারে তার মোকাবেলা করার পথ বিজেপি ভাবছে। বিজেপি কি ভেবেছে ওইখানে একটুখানি নিচে গেলে দেখবেন যে তারা বলছেন যে ওদের ওই মন্ডল আছে, মন্ডল মানে মন্ডল কমিটি। তা ধরে নিয়ে আমি সেটা ব্লক কমিটি যদি বলি, তাহলে ব্লক কমিটি যদি হয় তাহলে বিজেপি বলছে এক একটা ব্লকে মিনিমাম 3টে করে সিএএ তে আবেদন করার জন্য ক্যাম্প তৈরি করবে। মানে ক্যাম্প করে মানুষকে উৎসাহিত করে ধরে এনে আবেদন করাবে। কতগুলো ক্যাম্প হবে? ক্যাম্প হবে প্রত্যেকটা মন্ডল এলাকায়। মানে আমি ওই ওদের মন্ডল কমিটি বা মন্ডল এলাকা, এটা বিজেপির তারা ব্লক কমিটি বলে, ওরা বলে মন্ডল কমিটি। তা আমার যতদূর মনে হয়, সঠিক না জানলেও, এক একটা ব্লক এক একটা মন্ডল, অন্তত এটা ধরে নিয়েই আমরা আলোচনাটা যদি করি, তাহলে বলছে একটা মন্ডল এলাকায় মিনিমাম 3টে সিএএ তে আবেদন করার ক্যাম্প করবে। তা আমাদের পশ্চিমবঙ্গে ব্লক কতগুলো? পশ্চিমবঙ্গে ব্লক কেউ বলে 341টা, কেউ বলে 345টা। তো ধরুন 345, তাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 1000-এর বেশি হয়। তাহলে 1000-এর বেশি ক্যাম্প করবে, যেখানে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে ওই সিএএ তে আবেদন করাবে। এইটা এসআইআর এ যে বিজেপির
বিপদ সেইটাকে মোকাবেলা করার জন্য। কবের মধ্যে এটা হবে বলেছে? এই মাসের 31 তারিখের মধ্যে, মানে অক্টোবর মাসের 31 তারিখের আগে এটা করবে। আমি আপনাদের শুধু বলছি যে ক্যাম্পটা হবে আবেদন করানোর জন্য ক্যাম্প, নাগরিকত্ব দেওয়ার জন্য ক্যাম্প কিন্তু নয়। ধরুন আমি আপনাদের একটা তথ্য বলি, যারা নতুন যারা তারা জানেন না, পুরনো লোক যারা তারা জানেন। আমরা এই রিজার্ভেশন পলিসি কার্যকরী করার জন্য, শিডিউল কাস্টের রিজার্ভেশন পলিসি কার্যকরী করার জন্য, বা কাস্ট সার্টিফিকেট, বামফ্রন্ট আমলে একসময় হয়েছিল 5 বছর গেলেও কাস্ট সার্টিফিকেট পাওয়া যায় না। এইটা নিয়ে 95 সালে আমরা 11 দিন ধরে একটা অনশন করেছিলাম। আমি 11 দিন না খেয়েছিলাম। তখন আমাদের এই 1 বোতল জল কিনে খাওয়ারও সামর্থ্য ছিল না আমাদের সংগঠনের। 14 এপ্রিল কমিটির নেতৃত্বে আমরা ওই শিয়ালদার ওই কলের জল খেয়ে অনশন করেছিলাম। আমরা জলটা খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো 11 দিন আমরা অনশন করেছিলাম। আমরা আরম্ভ করেছিলাম 11-12 জনে, কিন্তু শেষ পর্যন্ত 11 দিন অব্দি আমরা টিকেছিলাম বোধহয় 6 জন। তা সেই সময় আমরা ওই আন্দোলনের চাপে বামফ্রন্টকে বাধ্য করেছিলাম ক্যাম্প করে করে কাস্ট সার্টিফিকেট দেওয়ার, এবং অনেকগুলো ক্যাম্প হয়েছিল। সেগুলো ক্যাম্প করে আবেদন সংগ্রহ করা না, ওই ক্যাম্পেই আবেদন, ক্যাম্পেই শিডিউল কাস্ট সার্টিফিকেট প্রদান করা, এইটা আমরা করিয়েছিলাম। এটা বামফ্রন্ট আমলের কথা বলছি, 90-এর দশকের শেষ ভাগে অনেকগুলো হয়েছিল। তারপরে ধরুন এই যে তৃণমূল কংগ্রেস ওই যে করেছে না কিছু ক্যাম্প করে করে, তাদের ওই যে মেডিকেলের সুবিধাটা পায়, ওই কার্ডগুলো দিয়েছে। তারপরে এরাও কাস্ট সার্টিফিকেট দিয়েছে, রেশন কার্ড দিয়েছে, এটা ওটা কার্ড। এইগুলো দেওয়ার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস ক্যাম্প করেছে, বিভিন্ন জায়গাতে ক্যাম্প করেছে, গ্রামে গ্রামে। আর বিজেপির ক্যাম্পটা কি? বিজেপির ক্যাম্প কিন্তু নাগরিকত্ব দেওয়ার জন্য নয়, বিজেপির ক্যাম্প হচ্ছে আবেদন করানোর ক্যাম্প। তা আবেদনের কি হাল? আবেদন এখন অব্দি যে অবস্থা আছে তাতে 15,000 মতো আবেদন জমা পড়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। তার মধ্যে নাগরিকত্ব পেয়েছে উত্তরপ্রদেশের পিলভিট জেলাতে 4 জন, রামপুর জেলাতে 1 জন। তাহলে 15,000 আবেদন, নাগরিকত্ব পেয়েছে 5 জন। আসামে বেনাগরিক কত হয়েছে? এনআরসিতে বাদ পড়েছে কত? এনআরসিতে বাদ পড়েছে 19 লাখের মধ্যে 14-15 লাখ হিন্দু। এই 14-15 লাখ মানুষ বাদ পড়েছেন। বিজেপি বলছে তারা এতে নাগরিকত্ব পাবেন। কয়জনকে নাগরিকত্ব দিয়েছে? ডাবল ইঞ্জিন সরকার। কিন্তু এখানে তৃণমূল যেমন ওয়েস্টবেঙ্গলে তাকে দোষ দিচ্ছে, তারা করতে দিচ্ছে না, অমুক তমুক নানান রকম। কিন্তু আসামের অভিজ্ঞতা, উত্তরপ্রদেশেও বা উত্তরাখণ্ডেও কিন্তু ডাবল ইঞ্জিন সরকার, দুটোতেই। আসামেও ডাবল ইঞ্জিন সরকার। তাহলে 14-15 লাখ এনআরসি থেকে নাম পড়েছে, এনআরসি থেকে নাম বাদ পড়েছে। বিজেপি বলছিল যে তারা কার মাধ্যমে নাগরিক হয়ে যাবে হিন্দুগুলো? সেই 14-15 লাখের মধ্যে ডাবল ইঞ্জিন সরকার আসামে 3 জনকে এ পর্যন্ত কাতে নাগরিকত্ব দিয়েছে। তাহলে 5 আর 3 8 হলো। আর এই জায়গাতে 11-12 জন 13 জন নাগরিকত্ব পেয়েছে। পশ্চিমবঙ্গে আবেদন জমা পড়েছে ওদের হিসেবে, বিজেপির হিসেবে 12-13 হাজার আবেদন জমা পড়েছে। বলেছে 1 লাখ 1.5 লাখ, অসীম সরকার সব বাদ দিন। পরে ওদের যে মোটামুটি একটা হিসেব দিয়েছে 12-13 হাজার অ্যাপ্লিকেশন হয়েছে, 12-13 জন পেয়েছে। তাহলে এই যদি আবেদন এবং নাগরিকত্ব পাওয়ার অনুপাত হয়, তাহলে এই যে ক্যাম্প করবে, এই ক্যাম্প করে কি লাভ? বিজেপি দাবি করছে কোনো কাগজপত্র দরকার নেই, যা দেবেন তাতেই নাগরিকত্ব দেবে।
কোন পুলিশের এনকোয়ারির দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তাহলে ক্যাম্প করে নাগরিক সার্টিফিকেট দিতে কি সমস্যা? না, আমি খুব যুক্তিসঙ্গত ভাবে কথাগুলো বলছি। যদি কাগজপত্র পরীক্ষা করার দরকার না হয়, স্ক্রুটিনি করার দরকার নয়, ভেরিফিকেশনের দরকার না হয়, পুলিশ ভেরিফিকেশনের যদি দরকার না হয় যে লোকটা চোর ছোট্টা বদমাশ বা কিছু, তাহলে ক্যাম্প করে নাগরিক সার্টিফিকেট দিতে সমস্যা কোথায়? এই প্রশ্নটা বিজেপির কর্মীদের বলতে হবে, বিজেপি সমর্থক উদ্বাস্তু ভাইদের বলতে হবে। আর এর মধ্যে দিয়ে আপনাদের বুঝতে হবে যে এগুলো আসলে মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল ছাড়া আর কিছু নয়। ওরা বলছে ওই যে স্লিপটা দেবে, স্লিপ দেখালে ভোটার তালিকায় নাম উঠবে। কি করে হবে? একটা যুক্তি তো দরকার। এটা গভর্নমেন্ট তো যা খুশি তাই করতে পারে না, তাদের তো একটা যুক্তি তথ্যের উপরে নির্ভর করে কাজ করতে হবে। আইন উল্লঙ্ঘন করে তো একটা গভর্নমেন্ট কাজ করতে পারে না। তাহলে কা-19-এর কি দরকার ছিল? তাহলে 2024-এর রুলসের কি দরকার ছিল? এগুলো তো দরকার হতো না, যা খুশি তাই যদি করা যায়। তাহলে এটা স্লিপ মানে কি? স্লিপ মানে আপনি কার জন্য আবেদন করেছেন। আপনি মানে কে? আপনি মানে যিনি আবেদন করছেন তিনি নিজে ঘোষণা করছেন তিনি একজন বাংলাদেশী, তার জন্ম গোপালগঞ্জ বা ফরিদপুর বা খুলনায় বা যশোর বা ঢাকাতে, যে তার জন্ম ওইখানে, তার মা বাবার জন্ম এখানে, তিনি একজন বাংলাদেশী, ভারতে আছেন, অমুক তারিখে এসেছিলেন, তাই ভারতের নাগরিকত্বের জন্য আমি আবেদন করছি। তাহলে আপনি যদি মানে স্লিপটাতে এইটাই তো বলবে, স্লিপ কি কথা বলবে? স্লিপটা দেখালে স্লিপটা কথা বলে, তাই না? স্লিপ মানে কি? স্লিপের কিছু বক্তব্য আছে তো স্লিপটায়। সেই বক্তব্যটা হচ্ছে যে আপনি বাংলাদেশী, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তার প্রমাণপত্র স্লিপ যে আপনি বাংলাদেশী, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তো ভোটার তালিকায় কার নাম উঠবে? ভোটার তালিকায় নাম উঠবে যিনি ভারতীয়, বাংলাদেশের নাম ভোটার তালিকায় উঠবে না। ফলে যখনই স্লিপটা দেখাবেন তখনই বিএলও যদি আপনার নাম থেকে থাকে কোনোভাবে ভোটার তালিকায়, নামটা আর কোন রকম চিন্তা ভাবনা না করে কেটে দেবে, এর মধ্যে কোনো ভুল নেই। ফলে আমার সাজেশন হলো যাদের ভোটার তালিকায় নাম আছে তারা যেটুকু যা কাগজপত্র আছে তাই দিয়ে এসআইআর ভরুন, তাই দিয়ে চেষ্টা করুন নামটা যাতে আপনার তালিকায় থাকে, কেটে না যায়, বেঁচে যায়। কিন্তু ওইটা দিলে কিন্তু আর আপনার কোনো উপায় থাকবে না। এইটা একটা জায়গা। আর আপনি দেখবেন এর মধ্যে লিখেছে যে ঠিক আছে ওই সময় নাম কাটা যাবে, কিন্তু আপনি তো আবেদন করেছেন যখন আপনার ভোটার তালিকায় আপনার যখন নাগরিকত্ব পেয়ে যাবেন তখন ওইটা দেখা যাবে নাম উঠবে। তা সে কবে? কালকে থেকে আরম্ভ চেয়েছে, আর আপনাকে 31 তারিখ পর্যন্ত আবেদন করাবে, 1 তারিখ থেকে এসআইআর শুরু হবে। আমি একটা কথা বলছি, হয়তো 1 সপ্তাহ দেরি হতে পারে, তার মধ্যে তার নাগরিকত্ব সম্ভাবনা নেই, তার মানে গেল। আর এর মধ্যে যদি আপনি এই ক্যাম্প করে যদি 10 লাখ লোকের আবেদন যদি করে নিতে পারে, তাহলে আপনি জানবেন এরপরে এই যে আবেদন যারা করলেন তারা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হবেন। কারণ আপনারা জানেন এই 2025 সালে এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে লাগু হয়েছে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, যেখানে বলেছে যে এই যে ভোটার তালিকায় যারা নাম তুলেছেন বা নানান রকম কারচুপি করেছেন এখানে সেখানে পাসপোর্ট পেতে ইত্যাদি জায়গায়, এই কারচুপির জন্য তার কিন্তু 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা। ফলে আপনি যখন এই আবেদন করছেন, এই আবেদন তড়িঘড়ি করতে গেলে জাল কাগজপত্র দিয়ে করবেন, বা আপনাদের অনেকের ভোটার তালিকায় নাম আছে আপনি আবেদন করে দেবেন, ভোটার তালিকায় নাম তোলার সময় বলেছেন আপনি ইন্ডিয়ান, নানান কাগজপত্র দিয়েছেন, আবার এদিকে
কার জন্য আবেদন করার সময় আবার বলছেন আপনি বাংলাদেশি, এইসব মিলিয়ে যদি পরবর্তীকালে যদি ভেরিফাই হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ফলে আমি আপনাদের বলছি, এই যে ক্যাম্প করার যে উদ্যোগ বিজেপি নিয়েছে, একটি লোক আপনারা এই খপ্পরে পা দেবেন না, এই বিপদে পা দেবেন না, কেউ আবেদন করবেন না। লড়াইটা অন্য জায়গা থেকে করতে হবে। আজকে হচ্ছে না কোনো কারণে, লড়াইটা দানা পাচ্ছে না, কালকে হবে, কিন্তু নিজে ডিক্লেয়ার করে সব পথটা বন্ধ করে দেবেন না। ফলে এই জায়গাটা আপনারা একটু মাথায় রাখুন। এই কথাগুলো না বলে আর ভালো লাগছিল না, তাই এই কথাগুলো বলবার জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটা। আজকে এই কথাগুলো বলেই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।